আমাদের অফিস যাওয়ার সময়কার সহযাত্রীদের একটা গ্রুপ আছে। ওখানে আমরা জনা 8 একসাথে গল্প করতে করতে যাই। আগে 5 জন থাকতো, এখন সেটা বেড়ে 8 জন হলো। তবে আজকাল আর একজন নতুন মুখ দেখছি, যে আমাদের পাশে এসে বসে আমাদের কথায় মিটিমিটি হাসছে। সেদিন নিতু ভাবি ছট পুজোর ঠেকুয়া এনেছিল, সবাইকে দিয়ে ওকেও সেধেছিল। দেখলাম নিয়েও নিল। এসব দেখে আমরা বুঝতে পারি কে কতটা উৎসাহ আমাদের গ্রুপে জয়েন করার। 9:10 ব্যারাকপুর লোকাল শেষ বগিতে আমরা যাই। মেয়েটা ব্যারাকপুর থেকে ওঠে। আমরা ট্রেনে যাতায়াত করতে করতে মুখগুলো একে অপরের বেশ চেনা হয়ে যায়, কিন্তু এই মুখটা আমাদের একেবারেই চেনা নয়। প্রথম দিন যখন খেয়াল করলাম, দেখেছিলাম জানলার ধারে বসেছিল। তারপর একটু একটু হাসি বিনিময়, সেই থেকে আলাপ, আর সেই সূত্রে জানতে পারি মেয়েটির নাম মৌপ্রিয়া। আগে অন্য ট্রেনে যেত, অফিসের সময় পরিবর্তন হওয়ার জন্য এই ট্রেনে যাচ্ছে মাসখানেক হলো। রাস্তাঘাটে চলতে ফিরতে আমি বড্ড মানুষজনকে দেখি। ভালো লাগুক, অন্যরকম লাগুক, অবাক করা লাগুক, আমি তাকিয়েই থাকি। তার হাবভাব, কথা বলার ধরন, পোশাক সবটা লক্ষ্য করি। এই মেয়েটির ক্ষেত্রেও এরকমটাই করছি আমি। এত মিষ্টি একটা মেয়ে যে না চাইলেও তাকিয়ে ফেলি বারবার। গায়ের রং ফর্সার দিকেই, মাথা ভর্তি কোকড়ানো চুল, গাল দুটো ফোলা ফোলা, নাকটা ছোট্ট, আর সেটার জন্যই এত মিষ্টি লাগে ওকে। হাসলে আবার গাল দুটোতে যত্ন করে টোল পড়ে, আর সেটা দেখেই আমার বারবার মনে হয় এই মেয়েটা নিশ্চয়ই খুব আদুরে। জীবনের চলার পথে কোনো প্রতিকূলতাই বোধহয় ওকে ছোঁয়নি কখনো, তাই বোধহয় চোখ মুখে এখনো এত আধো ভাব। মুখটাতে সারাক্ষণ হাসি লেপ্টে থাকে। বয়সটাও খুব বেশি নয়, কথা প্রসঙ্গে জেনেছিলাম 24 কি 25। আর সেই থেকেই ভাবনাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে ভাইয়ের সাথে সম্বন্ধ করলে কেমন হয়। বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে এরকম অনেকেই নজরে পড়ে আজকাল, কিন্তু খুব কিছু ভাবায় না। কিন্তু এই মেয়েটি যেন বড্ড ভাবাচ্ছে কদিন আমার। বাড়ির কেউই আমাকে সেরকম দায়িত্ব দেয়নি ভাইয়ের জন্য মেয়ে খোঁজার, অথবা ভাইও যে খুব অখুশি ওর বিবাহিত জীবন নিয়ে সেটাও নয়। কিন্তু মৌপ্রিয়াকে দেখার পর থেকেই ভাবনাটা বড্ড নাড়াচাড়া করছে মনে। সাথে এটাও ভাবছি, এত আদুরে আধো মেয়ে পারবে তো সংসারটা নিজের হাতে গুছিয়ে করতে? ভাইটা আমার বড্ড গোছালো, সে আবার মেনে নিতে পারবে তো এমন আতুপুতু মেয়েকে? এসব হ্যাঁ না বিভিন্ন ভাবনাতেই দিনের ট্রেনের এই সময়টা কাটছে আমার কদিন। মেয়েটি মিষ্টি মিষ্টি হাসেই শুধু, বেশি কথা বলে না, তাই চাইলেও কথা খুব কিছু এগোতে পারি না। আজ ট্রেনটা আমি প্রায় দৌড়েই ধরেছি। উঠে লম্বা জিপ বের করে জোরে জোরে হাঁপাচ্ছি। তার ফাঁকেই দেখে নিয়েছি বসার জায়গা একটাও নেই। এই সময় একটা বসার জায়গার খুব দরকার, কারণ শরীরের ভারের সাথে দৌড়ের এখন বেশ শত্রুতা। যত ভার বাড়ছে, দৌড়ানোর ক্ষমতা হারাচ্ছে শরীর, সাথে তো আছে এই বয়স। কিন্তু ট্রেন ধরার সময় কিচ্ছু খেয়াল থাকে না, তখন দৌড়ে সেটা ধরার পর খেয়াল হয় বুক জুড়ে চলে হাজার ড্রামের আওয়াজ। পা দুটো যেন প্রতিবাদী হয়ে যায় যে আর এগোবে না বলে সেই সময় একটা যদি বসার জায়গা পাওয়া যায়। ও আনন্দিতা দি, আরে আসো আসো, এখানে বসো। দেখলাম মৌপ্রিয়া উঠে আমায় বসতে বলল। আমিও আর কোনো প্রতিবাদ করলাম না, বসে ব্যাগ থেকে একটু জল বের করে খেলাম। দেখলাম মৌপ্রিয়া বলছে, একটু আগে বেরোতে পারো তো। আমি বললাম, পেরে উঠি না গো, সকালে এত কাজ থাকে যে সবটা সামলে বেরোনোই যেন একটা বিভীষিকা হয়ে যায়। তারপর এই ট্রেনটা বেরিয়ে গেলে
আবার টানা 40 মিনিট কোনো ট্রেন নেই, ব্যাস অফিসের খাতায় লাল কালি। তাই না তাই, আমি তো আজকাল খেয়েই আসি না, টিফিন বক্সে একটু ভাত ডাল মিশিয়ে আনি, অফিসে ঢুকেই আগে ওই দুটো মুখে ফেলি, তারপর অন্য কাজ। পাশ থেকে শর্মিলাদি বলল। দেখলাম মৌপ্রিয়া গালে টোল ফেলে হেসেই যাচ্ছে। উফ, আবার সেই পাগল করা হাসি। ভাবনাটা আবার উকি দিল আমার, তাই ইচ্ছে করেই টোপ ফেলে বললাম, বিয়ে তো করনি, কি বুঝবে, হোক একবার বিয়ে, সংসার বাচ্চা তখন দেখবে। বলেই তাকালাম মৌপ্রিয়ার দিকে। সীমাদি বলল, ভালো সময় কাটছে, কাটিয়ে নে, এরপরে সব ঝামেলা ঘাড়ে আসলে বলবি বিয়ে না করাই ভালো। সবাই কল কল করছে, তার মধ্যেও আমি মৌপ্রিয়াকে দেখলাম। মেয়েটি এখনো হাসছে, গালের টোলগুলো আরো প্রাণবন্ত। মেয়েটার নাম্বারটা কি চাইবো একবার, নাকি আজ একটা গ্রুপ ফটো তুলে ভাইকে দেখাবো? এসব ভাবছি ট্রেনের ঝাঁকুনিতে, আমার ভাবনাটাও ঝাঁকুনি খাচ্ছে। এর ফাঁকে শুনতে পেলাম মৌপ্রিয়া বলছে, ইচ্ছেও নেই বিয়ে করার। মনটা ফুরফুরে হয়ে গেল আমার। যাক, মেয়েটি সিঙ্গেল, এটা প্রমাণ হলো, কারণ প্রেম করলে বিয়ে না করার ইচ্ছেটা জন্মাতো না। আমি বললাম, কেন গো, বিয়ে করবে না কেন? বিয়ে কিন্তু অতটাও খারাপ না। মৌপ্রিয়া মাথাটা নিচু করে বলল, সবার ভাগ্যে সব থাকে না দিদি। খুব অবাক লাগলো আমার, এমন বাচ্চা বাচ্চা মিষ্টি একটা মেয়ের মুখে এমন ভারী একটা কথা। দেখলাম মুখে হাসিটা এখনো লেপ্টে আছে, তবে টোল দুটো হালকা এখন। আমি বসে থেকেই ওর হাত দুটো ধরে একটু আপন হওয়ার চেষ্টা করে বললাম, কেন রে বাপু, এত সুন্দর একটা মেয়ের বিয়ের ভাগ্য হবে না কেন রে? মেয়েটা এবার আমার দিকে তাকালো সরাসরি, হাসিটা এখনো মুখে, কিন্তু চোখ দুটো যেন একটু চিকচিক করছে। আস্তে করে বলল, দিদি, বাবা আজ 1.5 বছর হলো প্যারালাইজড, সেরিব্রাল, তারপর লড়াই, শেষমেশ ওইভাবে বিছানায়। নার্সিং হোমে ছিল 3 মাস মতো, আর টানতে না পেরে বাড়িতেই এনে রেখেছি। বলে থামলো মৌপ্রিয়া। আমার বুকটা ধক করে উঠল। বললাম, এখন কি অবস্থা? মৌপ্রিয়া আশেপাশে দেখে নিয়ে আর একটু আস্তে করে বলল, বিছানায় পুরো। বাবার ব্যবসাও বন্ধ, আর জমানোটাও প্রায় শেষ। তাই তো তাড়াহুড়ো করে চাকরিতে ঢুকে পড়লাম, একটা কোম্পানির জুনিয়র অ্যাকাউন্টেন্ট। আমি বললাম, মা? মৌপ্রিয়া বলল, খুব নড়বড়ে হয়ে গেছে, তাও মায়ের ভরসাতেই রেখে আসে। সাথে একটা দিদি থাকে, সেই মাসে 4 মতো নেয়, বেলা 12টা থেকে সন্ধে 6টা। মা আর ও দুজনে মিলে সামলায়। আমি বাড়ি গিয়েই একটু ঘুমিয়ে নিই ঘন্টা 3, তারপর থেকে সারা রাত চলে আমার ডিউটি। মাকে ওই সময়টুকু না ঘুম পাড়ালে পরের দিন তাকে নিয়েও দৌড়াতে হবে। হাসি মুখে একটা দীর্ঘশ্বাস ফেলে মৌপ্রিয়া আবার বলল, আসলে বাবা সারা রাত জাগা থাকে, বাঁ দিকটা অসাড়, ডান দিকটা ব্যথা করে মাঝে মাঝে, তাই সারা রাতই টিপে দিলে ভালো লাগে। তারপর রাতভর ইউরিন করতে থাকে। মা বলছিল সারাদিন ঘন ঘন করছে। ডাক্তারকে বললাম, বললেন একটা সুগার টেস্ট করে নিয়ে যেতে। মাসের শেষ প্রায়, পরের মাসের 1 তারিখেই করবো সেসব। তারপর 2 তারিখ ডাক্তার দেখাবো, সেদিন ছুটি নেব। আমি তাকিয়ে আছি মৌপ্রিয়ার দিকে, ওর হিসেবি চোখ দুটো, ফোলা ফোলা গাল দুটো, ওই টোলটা এতটা দুঃখ বহন করছে বোঝা যায় না বাইরে থেকে। বিয়ে করবি না কেন? বাবা কি সবসময় অসুস্থ থাকবে? ফিজিওথেরাপি চলছে তো? জিজ্ঞেস করলাম। মৌপ্রিয়া হেসে বলল, দুজন করায়, সব ইনকাম এতেই শেষ প্রায়। আর বিয়ে, সে তো ছেড়েই দাও। ইচ্ছে থাকলেও ওই বাবা মাকে দেখে ভরসা পাই না। আমি বললাম, কেউ যদি তোর সব শুদ্ধ বিয়ে করে? মৌপ্রিয়া হেসে বলল, ধুস, তা হয় নাকি? তারপর ভেবে বলল, হলেও করব না দিদি, আমি বাবা মা ছাড়া আর সেরকম চাপ এই মুহূর্তে নিতে প্রস্তুত নই।
দেখলাম হেসে হেসে বলছে মৌপ্রিয়া। গালের টোলটা আবার জেগে উঠেছে। সত্যি কত কিছু ভেবে নিই আমরা মানুষকে দেখেই। গোলগাল মিষ্টি মেয়ে দেখে ধরেই নিলাম আদুরে, আতুপুতু, সোহাগী মেয়ে। কিন্তু ওই হাসি, গালের টোল, ছোট্ট নাক, সবার পেছনে যে এত দুঃখ মাখা অন্ধকার জড়িয়ে আছে ভাবতেই পারিনি। আরো ভালো লাগছে মেয়েটাকে, আরো সুন্দর, আরো মিষ্টি। মনে মনে বললাম, সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে দেখিস। তখনও যদি ভাইটার আমার না বিয়ে হয়, তোকে একবার চেষ্টা করব আপন করার। বড্ড লোভ হচ্ছে যে তোকে দেখে। আমি তাকিয়েই আছি। হয়তো একটু অস্বস্তি হচ্ছে মৌপিয়ার, কিন্তু ওই যে এই এক আমার বাজে স্বভাব। যে কোনো মানুষ, সে ভালো লাগুক, অন্যরকম লাগুক, অবাক করা লাগুক, আমি তাকিয়েই থাকি। কলমে অনন্দিতা।